আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ সময় রাত 12:15টায় দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় দলের নেতাকর্মীরা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি। একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ। 20 জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা দিতে 300 ফিটের সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা, সমর্থকরা। ইতিমধ্যেই 300 ফিট এলাকায় ভিড় করেছেন তারা। এ নিয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি, তিনি 300 ফিট এলাকায় আছেন। নাজিব, তারেক রহমানকে অভ্যর্থনা সমাবেশ ঘিরে 300 ফিট এলাকার এখনকার অবস্থা বিস্তারিত জানাবেন আমাদের। দীর্ঘ সময় পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসব মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই মূলত আগামীকালকে উনি আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকে রাত থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। উনি আগামীকালকে যেহেতু বিমানবন্দরে আসার পরে যেই গণসংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, সেখানে এক ধরনের সাজ রব আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ সময় পর তারা সরাসরি তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে পারবেন। এটি তাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে। আমরা এখানে দু একজন যারা বিএনপির মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনাদের মধ্যে এখন কি ধরনের অনুভূতি কাজ করছে? আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন দীর্ঘ সময় পর, দেশের মাটিতে আসছেন প্রায় 17 বছর পর। সকল দর্শক অপেক্ষা করে আগামীকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল সকাল 11টার দিকে আসবেন। এই জন্য আমরা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ওনাকে বরণ করার জন্য আমরা ঢাকাতে আসছি। ইনশাল্লাহ কালকের এই সমাবেশ বিশাল বৃহত্তর সমাবেশ হবে। আমি সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত হিসাবে। আচ্ছা, আপনাদের নির্বাচনকে সামনে রেখে এই যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আশা, এটি নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে বলে আপনারা মনে করছেন? ইনশাল্লাহ 100% প্রভাব পড়বে। ওনার নেতৃত্বে সারা বাংলাদেশ আমরা 3টি আসনে জয় হবে ইনশাল্লাহ। বুঝতেই পারছিলেন নেতাকর্মীদের মাঝে এক ধরনের বিপুল আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। বলে রাখে 2007 সালে তাকে একটি দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে 2008 সালের সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। এরপরে আগামীকালকে তিনি দেশে ফিরছেন, অর্থাৎ 17 বছর পর তিনি দেশে ফিরছেন। স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মাঝে এক ধরনের যে উৎফুল্লতা সেটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বিমানবন্দরে নামার পরে তিনি এই গণসংবর্ধনা অনুষ্ঠানে আসার কথা রয়েছে। পাশাপাশি তিনি তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানেও যাবেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। তার ভাই আরাফাত রহমান খোকন তার যে কবরস্থান রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি গুলশানে যে বিএনপি কার্যালয় সেখানেও কিন্তু আগামীকালকে তারেক রহমানের যাওয়ার কথা রয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আজকে সারাদিনই তারা আসবেন এবং বিপুল পরিমাণ লোক সমাগম হবে বলে বিএনপি নেতাকর্মীরা এখানে ধারণা করছে এবং তাদের মধ্যে এক ধরনের যে উদ্দীপনা যে তার সে উপস্থিতি, এই উপস্থিতি আগামী সংসদ নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব পড়বে এবং বিএনপির মাঠ পর্যায়ে যে কর্মীদের মাঝে যে উৎফুল্লতা সেটি আরও কয়েক গুণে বেড়ে যাবে।
আমরা মঞ্চ দেখতে পাচ্ছি, এই মঞ্চেই মূলত আগামীকাল বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চটিকে কেন্দ্র করে। যদিও নিরাপত্তা ব্যাপক নিরাপত্তা রয়েছে, কিন্তু কর্মীদের যে বাঁধ ভাঙা আবেগ, উচ্ছ্বাস, তাদেরকে কিন্তু এখানে নিয়ম মানতে এক ধরনের বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন। নাজিব, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন। দীর্ঘ 17 বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাকে বরণ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তাকে বরণ করতে আলাদা সভা করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে খুলনা থেকে অনেক নেতাকর্মী এখন ঢাকামুখী। 6টি আসনে মনোনয়ন পাওয়া ও মনোনয়ন প্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান। সারা বাংলাদেশে উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার বইছে। প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য যে যার মতো করে পারছে ঢাকার পথে রওনা হচ্ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ সফল করতে বরিশাল বিভাগ থেকে 200-রও বেশি বাস ও 50টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এসব যানবাহনে বরিশাল থেকে ঢাকায় আসবেন কয়েক লাখ নেতাকর্মী। আশা করি মিলে বিচ্ছিন্নভাবে 1 লাখ লোক উপস্থিত হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে মহানগর কৃষক দল। স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশ সফল করতে জামালপুরে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মেহেরপুরে আনন্দ মিছিল করেছে মেহেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। মিছিলে গাংনী উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1.5 যুগ পর দেশে ফেরার পর তাঁকে দেয়া সংবর্ধনা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 26 ডিসেম্বর বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। পরদিন 27 ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিনে তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন। বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যার পাশে অবস্থানের জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেসওয়ে। 300 ফিট বললে সবাই চেনে, 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড পেয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে।
এলাম, দেখলাম, জয় করলাম, এই সহজ সূত্রে রাজনীতিতে আসেননি তারেক রহমান। তিনি রাজনীতিতে এসেছেন ধীরে নীরবে, দলের একজন সাধারণ কর্মী হিসেবে। ক্ষমতার সিঁড়ি ডিঙিয়ে নয়, বরং মাঠের রাজনীতি, মানুষের ভালোবাসার দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়েই এসেছে তার রাজনৈতিক নির্মাণ। নির্যাতন, কারাবাস ও নির্বাসন যন্ত্রণার কঠিন পথ পাড়ি দিয়ে জাতির নেতৃত্বে প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের। আক্তার হোসেন জানাচ্ছেন। এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে জন্ম তারেক রহমানের। তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি, মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তবে তারেক রহমান কেবল উত্তরাধিকার সূত্রে নেতা হননি। রাজনীতিতে তার প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত। 1989 সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ফিরে গেছেন নিজের শিকড়ে, ছুটে গেছেন প্রান্তিক মানুষের মাঝে, চষে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে। সাধারণ মানুষের সঙ্গে উনি মিশে যেতেন। মা, মাটি, মানুষ, এই যে 3টা শব্দ, এই 3টার মধ্যে একজন রাজনীতিবিদের যে সম্মিলিত যে 91 থেকে 91 থেকে 95 এই 5টা বছর উনি গাবতলী, আমার তো মনে হয় এমন কোনো জায়গা নেই যে এখানে উনি পায়ে হেঁটে যাননি। গাবতলী উনি চষে বেরিয়েছেন, ধুলোবালি দিয়ে ওনার শরীর ভরে গিয়েছে। তো উনি এইভাবে আজকের এই পর্যায়ে আসছেন। রাজনীতিতে যুক্ত হয়েই বাবা ও মায়ের দেখানো পথে সাহস, প্রজ্ঞা আর সাংগঠনিক দক্ষতায় দলকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের নেপথ্যের কারিগরও ছিলেন তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে কোনো সোনার চামচ নিয়ে জন্মানো মানুষ নন। তিনি রাজনীতিতে এসেছেন একদমই বলতে গেলে তৃণমূল থেকে। তিনি বগুড়া জেলার বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন। 2001 সালের নির্বাচনে তিনি প্রধান ব্যক্তি হিসাবে সেই নির্বাচনী কার্যক্রমকে সমন্বয় করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন এবং বিশেষ পরিস্থিতিতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়েছে তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে। চলার পথ কখনোই মসৃণ ছিল না তারেক রহমানের। জেল, জুলুম, নির্যাতন ও নির্বাসন যন্ত্রণার সব কঠিন পথ পাড়ি দিয়ে ধৈর্যের সাথে নিজেকে প্রস্তুত করেছেন জাতির মহা দায়িত্ব নিতে। 1000 মাইলের ওপারে থেকেও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার পিতা শহীদ হয়েছেন যখন তার শিক্ষা জীবনই শেষ হয়নি, ফলে তখন তার মাকে তিনি দেখেছেন রাজনীতির মাঠে। আবার 1/11 পরবর্তী সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ হতে হয়েছে, তাকে পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেগুলো সবগুলোই কিন্তু তিনি তার ইচ্ছা শক্তিতে জয় করেছেন। তিনি লন্ডনে প্রায় 17টি বছর সেখানে চিকিৎসার জন্য যখন গেছেন, তারপরে দেশে ফেরার সুযোগ তার জন্য হয়নি। কিন্তু একটা মানুষ যাকে পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল, তিনি নিরন্তরভাবে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে অন্তত এই সামর্থ্যের কাছাকাছি নিয়ে এসেছিলেন। তখন তিনি জানতেন যে এই দল, এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একদিন তার ডাক আসবে। সেই ডাকের জন্য তিনি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছেন, তিনি হার মানেননি কখনো। প্রায় 1.5 যুগ পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনে উজ্জীবিত দলের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন 5 আইন প্রণেতা। চিঠিতে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ হল সব রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা, যাতে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি হয়। তাদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও সততা নিয়ে আস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। তবে তাদের আশঙ্কা, সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। তাদের মতে, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
চিঠিতে সই করেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগা ডোভ। চিঠিতে সহ স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুওজি। এবারে অন্যান্য সংবাদ। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আগামী 20 জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। তবে কারাগারে থাকা 2 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। বিশেষ কারাগারে থাকা বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন আসামি পুলিশের সাবেক অতিরিক্ত উপ কমিশনার রাশিদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমান। জুলাইয়ের আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় প্রাণ হারান মোট 28 জন। এই ঘটনায় বিজেপি কর্মকর্তা রেদওয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করতে দেখা যায়। আর এই হত্যার অভিযোগ আনে প্রসিকিউশন। যাত্রাবাড়ীতে ইমান হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রংপুরের কাউনিয়ার দুর্গম তিস্তার মধ্যের চরে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। একতরফা ফারাক্কা বাঁধে বদলে যাওয়া তিস্তা অববাহিকার ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তার স্বাভাবিক প্রবাহ ফেরানো ও মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রংপুরের কাউনিয়ার তিস্তার মধ্যের চর, বিস্তীর্ণ বালুচর ও জনপদ দেখে বোঝার উপায় নেই এককালে এখানে ছিল স্বচ্ছ নীল জলের তীব্র প্রবাহ। ছিল ইলিশ সহ কয়েকশো প্রজাতির মাছ, অজস্র জলজ প্রাণ ও বাস্তুতন্ত্র। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার নামে ভারতের একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণে আমূল বদলে গেছে এই অঞ্চলের ভূপ্রকৃতি। বর্ষায় আকস্মিক বন্যা, তীব্র শীত, শুষ্ক মৌসুমে খরা ও তাপপ্রবাহে গত 5 দশকে নাতিশীতোষ্ণ জনপদের তকমা হারিয়ে তিস্তা অববাহিকায় বদলে গেছে ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা। দরিদ্রতার নির্মম কষাঘাত, জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগ শোকে বিপর্যস্ত জনপদে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, কত খুশি হচ্ছি। চরের মানুষ বালার মধ্যে পড়ে থাকি, নদী ভাঙা মানুষ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আল্লাহ, কম্বল পাইছি। আমরা অত্যন্ত খুশি হলাম, ওষুধ পেলাম, কম্বল পেলাম, ডাক্তার দেখালাম, কম্বল পেলাম। বছরে এরকম দিলে আমাদের ভালো হয়। অনেক উপকার করছে আমাদের এরিয়ায়, খুব শান্তি। তোমার আপনাকে যেন আল্লাহ ভালো করে, দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। দুর্দশাগ্রস্ত চরবাসীর ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবামূলক কার্যক্রম জারি রাখার আহ্বান সুধীজনদের। তিস্তা অধ্যুষিত বিপন্ন জনপদের প্রাণ ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। বগুড়ার হাট বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতের সবজির সরবরাহ, সেই সাথে কমতে শুরু করেছে দাম। ক্রেতারা বলছেন কয়েকদিনের মধ্যে আরও নিয়ন্ত্রণে আসবে শীতের সব ধরনের সবজির দাম। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা কালেঙ্গাতে থামছে না পরিবেশ সন্ত্রাস। বছরের পর বছর বেপরোয়া গাছ কাটা ও পাচারে বিপন্ন সংরক্ষিত অভয়ারণ্য। সম্প্রতি পাচারকারী চক্র ও বনরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনায় আবারও আলোচনায় এই বনাঞ্চল।
বন বিভাগ বলছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা চক্রের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বেড়েছে বনরক্ষীদের নিরাপত্তার ঝুঁকি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ সময়ে রাত 12:15টায় দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় দলের নেতাকর্মীরা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি। একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ। 20 জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।